নমস্কার। আজ আমরা তাজমহল নিয়ে একটু অন্যরকম আলোচনা করব। কেমন? নিশ্চয়ই। আমাদের কাছে একটা লেখা আছে, তাজমহল ভালোবাসার স্থাপত্য বিস্ময়। এখান থেকেই আমরা তথ্যগুলো নিচ্ছি। আচ্ছা। তো সবাই তো জানি এটা ভালোবাসার সৌধ, কিন্তু এর স্থাপত্য, ওই নির্মাণ প্রক্রিয়া আর এর ভেতরের তাৎপর্য, সেগুলো নিয়ে একটু গভীরে যেতে চাইছি। ঠিক। কারণ ভালোবাসার প্রতীক হিসেবে তো এটা সবাই চেনে, কিন্তু এর পেছনের গল্পটা, ওই বিশাল নির্মাণ, সেটাও তো কম আকর্ষণীয় নয়। একদম। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের জন্য এটা বানিয়েছিলেন। মুমতাজ মারা যান ১৬৩১ সালে। হ্যাঁ, তারপরে তো কাজ শুরু হয়। ঠিক ওই বছরই কাজ শুরু হয়। মূল সৌধটা শেষ হতে লেগে যায় ১৬৪৮ সাল। ওহ। আর পুরো চত্বর, বাগান, মসজিদ, গেস্ট হাউস, সব মিলিয়ে প্রায় ১৬৫৩ সাল। তার প্রায় ২২ বছর। হ্যাঁ, ২২ বছরের এক বিশাল কর্মযজ্ঞ। অবিশ্বাস্য। আচ্ছা, এই যে এত বছর ধরে কাজ চলল, কত লোকজন লেগেছিল লেখাটাতে যেন দেখছিলাম। হ্যাঁ, সংখ্যাটা বিশাল, প্রায় ২০,০০০ কারিগর ও শিল্পী। ২০,০০০? শুধু সংখ্যা নয়, এরা সবাই ছিলেন অত্যন্ত দক্ষ। প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরী। তার নেতৃত্বে একটা বোর্ড পুরো কাজটা দেখত। আচ্ছা। আর স্থাপত্য রীতিতে দেখুন কি দারুণ একটা মিশ্রণ। পারস্য, মধ্য এশিয়া, ইসলামিক, আবার ভারতীয় রীতি, সব মিলেমিশে গেছে। সত্যিই তাই। মুঘল স্থাপত্যের সেরা নিদর্শনগুলোর একটা বলা যায় তাহলে। নিঃসন্দেহে অন্যতম সেরা। এই যে স্থাপত্যের কথা বলছেন, এর প্রতিসাম্য বা সিমেট্রির ব্যাপারটা তো দারুণ। একেবারে নিখুঁত। ঠিক ধরেছেন, এটা তাজমহলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একদম মাঝ বরাবর যদি একটা রেখা কল্পনা করেন, দেখবেন দুপাশ হুবহু একরকম। আয়নার মতো। হ্যাঁ, অনেকটা তাই। মূল সমাধি, পাশের ওই দুটো একই রকম লাল পাথরের ইমারত, বাগান, এমনকি জলাধারগুলো পর্যন্ত, সব কিছুতে ওই সিমেট্রি। এটা একটা অন্যরকম শান্তি এনে দেয়, তাই না? হ্যাঁ, দেখতেও খুব সুন্দর লাগে। আচ্ছা, আর ওই সাদা মার্বেল পাথর, ওটা নিয়েও তো কিছু ইন্টারেস্টিং তথ্য আছে লেখাটাতে। ও হ্যাঁ, শ্বেতপাথর। এটা তো শুধু সাদাই নয়, দিনের আলো অনুযায়ী এর রঙও বদলায়। সেটাই তো। সকালে নাকি গোলাপি আভা, সন্ধ্যায় দুধ সাদা, আবার চাঁদের আলোয় সোনালি। এটা কিভাবে সম্ভব? এটা আসলে ওই মার্বেল পাথরের একটা বিশেষ গুণের জন্য। পাথরটা পুরোপুরি অস্বচ্ছ নয়, কিছুটা প্রায় স্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট। ও আচ্ছা। তো দিনের বিভিন্ন সময় আলো যখন বিভিন্ন কোণ থেকে এর ওপর পড়ে, তখন পাথরের ভেতর দিয়ে যেভাবে আলো প্রতিফলিত হয়, তার ফলে এই রঙের মায়া তৈরি হয়। দারুণ তো। প্রকৃতির সাথে স্থাপত্যের কি অসাধারণ মেলবন্ধন। একদম। আর ওই পাথরের ওপরে নকশাগুলো, কি যেন নাম বললেন? পিয়েত্রাদুরা? হ্যাঁ, পিয়েত্রাদুরা। এটা খুব সূক্ষ্ম আর বেশ সময় সাপেক্ষ একটা কাজ। কিরকম কাজ এটা? আ সাদা মার্বেলের ওপর প্রথমে নকশা এঁকে সেই অনুযায়ী খাঁজ কাটা হয়। তারপর ওই খাঁজে বিভিন্ন রঙের দামি আর আধা দামি পাথর, যেমন ল্যাপিস লাজুলি, জেড, কার্নেলিয়ান, এগুলো খুব যত্ন করে বসিয়ে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়। পাথর দিয়ে পাথরের ওপর ছবি আঁকা? অনেকটা তাই। ফুল, লতা পাতা, জ্যামিতিক নকশা, কি নেই! সাংঘাতিক ধৈর্যবার দক্ষতার কাজ। ভাবতেই পারছি কি অসাধারণ ছিল সেই কারিগরদের হাত। আচ্ছা, এবার একটু ওই গম্বুজ আর মিনারগুলোর কথায় আসি। হ্যাঁ, বলুন। মাঝখানের বিশাল গম্বুজটা তো আছেই, কিন্তু চারপাশের যে মিনারগুলো, ওগুলো নাকি একটু বাইরের দিকে হেলানো। হ্যাঁ, এটা একটা দারুণ ইঞ্জিনিয়ারিং কৌশল। মিনারগুলো একেবারে ৯০ ডিগ্রিতে সোজা নয়, সামান্য বাইরের দিকে হেলানো। কেন? দেখতে অন্যরকম লাগবে বলে? না না, এর একটা কারণ আছে। যদি কখনো বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে মিনারগুলো বাইরের দিকে হেলে পড়বে। ওহ। হ্যাঁ, যাতে মূল সমাধির ওপর না পড়ে। ঠিক তাই। মূল সৌধটাকে রক্ষা করার জন্যই এই ব্যবস্থা। সৌন্দর্যের পাশাপাশি সুরক্ষার কথাও ভাবা হয়েছিল। অসাধারণ, সত্যি অসাধারণ। আর সামনে বাগানটা? ওটা হলো চারবাগ, পারস্যের রীতিতে তৈরি। চারবাগ মানে? মানে ৪ ভাগায় বিভক্ত বাগান, মাঝখান দিয়ে জলের নালা বয়ে গেছে। ইসলামী বিশ্বাসে যে স্বর্গের বাগানের কথা বলা হয়, এটা তারই একটা প্রতীকী রূপ। বেশ সুন্দর পরিকল্পনা। তাহলে দেখুন, তাজমহল শুধু ভালোবাসার প্রতীক নয়। না, একদমই না। এর ব্যাপ্তি আরও অনেক গভীর।
অবশ্যই, এটা শাহজাহান মুমতাজের ভালোবাসার গল্প যেমন বলে, তেমনি মুঘল শিল্পের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ভারতের একটা বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য এটা। ঠিক, সেই সময়ের শিল্প, রুচি, ক্ষমতা সব কিছুরই একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, আর এর নকশায়, ওই আলোর খেলায়, প্রতিসাম্যে একটা আধ্যাত্মিক ব্যঞ্জনাও খিঁজে পান অনেক। তাই নেই? তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে তাজমহল শুধু একটা স্মৃতিসৌধ নয়, এটা স্থাপত্য প্রতিভার চূড়ান্ত নিদর্শন। এর সিমেট্রি, মার্বেলের ব্যবহার, পিয়েত্রা দুরার মতো সূক্ষ্ম কাজ, এমনকি সুরক্ষার ভাবনা, সবকিছু মিলিয়ে। একদম। আর এর সাথে জড়িয়ে আছে সাংস্কৃতিক ঐতিহ্য আর গভীর নান্দনিক বোধ। ঠিক। শেষে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়, তাই না? বলুন। এই যে বিশাল আয়োজন, ২০,০০০ কারিগর, ২২টা বছর, এত সম্পদ, এটা সেই সময়ের মুঘল সাম্রাজ্যের শক্তি আর তাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার সম্পর্কে কি ইঙ্গিত দেয়? এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন। এই বিশাল কীর্তি একদিকে যেমন মুগ্ধ করে, তেমনি এর পেছনের বাস্তবতা নিয়েও ভাবতে শেখায়। ঠিক, এই ভাবনাটাই থাকলো শ্রোতাদের জন্য।